হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে টেকনিক্যাল অ্যানালাইসিস হাবের পক্ষ থেকে শুভেচ্ছা। আমরা আজকে বিপিএমএল শেয়ারটি নিয়ে বিস্তারিত কথা বলবো। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি শেয়ারটির উইকলি চার্ট। উইকলি চার্ট অনুসারে আমরা ২০২৫ সালের প্রাইসের হিস্ট্রি আমরা দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে আহ, আমরা একটা ক্যান্ডেল দেখতে পাচ্ছি যেটা হ্যামার ক্যান্ডেল। এই হ্যামার ক্যান্ডেলের পরে কিন্তু আমরা পরপর তিনটি গ্রিন ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি এবং এখানে একটা ফুল বডি ক্যান্ডেল অর্থাৎ ফেব্রুয়ারির ২৭ তারিখে আমরা দেখতে পাচ্ছি একটা ফুল বডি ক্যান্ডেল হয়। তো যাই হোক, এর পরে শেয়ারটি আমরা দেখতে পাচ্ছি এখানে যখন হ্যামার ক্যান্ডেল তৈরি হয় তখন এটা কিন্তু হিস্ট্রিক্যাল একটা লোয়ার লো তৈরি করে, অর্থাৎ 23 টাকা লেভেলে শেয়ারটি চলে যায়। এরপরে শেয়ারটি কিন্তু 23 টাকা থেকে আমরা দেখতে পাচ্ছি অলমোস্ট ৪-৫ সপ্তাহের মধ্যেই শেয়ারটি কিন্তু ৪৫ টাকা রেঞ্জে উঠে যায়। তবে কারেকশন ফেজে ভলিউমটা কম ছিল এবং পরবর্তী সপ্তাহে বা ২ সপ্তাহের মধ্যে শেয়ারটি কিন্তু আবারও প্রাইস মুভ করে, কিন্তু ফাইনালি তার এই রেসিস্ট্যান্সে বাধা পেয়ে আমরা দেখতে পাচ্ছি শেয়ারটি মার্চ মাসের পরেই, অর্থাৎ মার্চ মাসের ১৬ তারিখের পরেই কিন্তু শেয়ারটি একটা ডাউন ট্রেন্ডে চলে যায় এবং একটা ডাউন ট্রেন্ডের চ্যানেলে কিন্তু আটকে যায়। আপনারা দেখতে পাচ্ছেন যে শেয়ারটি ২০২৫-এর মার্চের ২৩ তারিখ থেকে শেয়ারটি ডাউন ট্রেন্ডে যায় এবং আলটিমেটলি এখান থেকে যদি দেখি মার্চ থেকে অলমোস্ট মার্চ, এপ্রিল, মে অলমোস্ট ২ থেকে ২.৫ মাস কিন্তু শেয়ারটি ডাউন ট্রেন্ডে ছিল এবং এই লেভেল থেকে আপনারা দেখতে পাচ্ছেন আবারও সে কিন্তু ডাউন ট্রেন্ডের যে চ্যানেল ছিল সেই চ্যানেল থেকে বের হয়ে যায় এবং এখানে মে মাসের ১৮ তারিখে একটা ক্যান্ডেল ক্রিয়েট করে যেটা পজিটিভ ক্যান্ডেল। এরপরে শেয়ারটি কিন্তু দেখতে পাচ্ছেন একটা সাইডে মুভমেন্ট করে এবং সাইডে মুভমেন্ট করলেও সেটি কিন্তু একটা ওয়েভের মতো সুন্দর প্যাটার্ন মেনটেন করে দেখতে পাচ্ছেন যে প্রায় প্রত্যেক সপ্তাহে কিন্তু ছোট ছোট করে তার আগের সপ্তাহের চেয়ে বেশি প্রাইসে ক্লোজিং প্রাইসটা দেখা যাচ্ছে, অর্থাৎ প্রত্যেক সপ্তাহের যে ক্লোজিং প্রাইস সেটা কিন্তু তার আগের সপ্তাহ থেকে উপরে ক্লোজ হয় এবং সুন্দর একটা ওয়েভ মেনটেন করে এদিক থেকে এদিকে যাচ্ছে। আবার সে কিন্তু তার এই যে সাইডওয়ে মুভমেন্টের যে চ্যানেল অর্থাৎ ৩৬ টাকা সেই দিকে যাওয়ার কিন্তু চেষ্টা করছে। তো যাই হোক, শেয়ারটি যদি এই চ্যানেল থেকে বা এই বক্স থেকে যদি বের হতে পারে তাহলে কিন্তু শেয়ারটি তার নতুন যাত্রাপথে হয়তো যেতে পারে। সেক্ষেত্রে এটা যাবে কিনা কোশ্চেন হলো এটা। তো সেক্ষেত্রে আমরা যদি দেখি এই যে বক্স থেকে বক্সের মধ্যে যে সে আটকে গেল এর মধ্যে ভলিউমের কি অবস্থা, সেক্ষেত্রে আমরা যদি দেখি ভলিউম কিন্তু বেশিরভাগ ভলিউমে গ্রিন ক্যান্ডেল হয়েছে এবং আমরা কারেকশন ফেজে যখনই হয়তো এক সপ্তাহ কারেকশন হয়েছে তখন কিন্তু ভলিউমের যে বার সেটা কিন্তু খুবই ছোট হয়েছে দেখতে পাচ্ছেন। এরপরে এখানেও কারেকশন হয়েছে, কারেকশন ফেজে ভলিউমের বারটা কিন্তু খুবই ছোট হয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা বলবো যে এটা একটা অ্যাকুমুলেশন জোন বলতে পারি, যে এই লেভেলে আসলে এই শেয়ারটির একটা ভালো কালেকশন হয়েছে এবং শেয়ারটির তেমন মুভমেন্ট কিন্তু আমরা দেখতে পাইনি। প্রাইস মুভমেন্ট কিন্তু খুবই কম হয়েছে, অর্থাৎ ৩০ থেকে মাত্র ৩৫ টাকা লেভেলে এখন অবস্থান করছে। সেই হিসাবে শেয়ারটি কিন্তু হয়তো রিস্কি জোনে নাই এটা বলা যায়। তো সেক্ষেত্রে শেয়ারটি যদি এই বক্স থেকে বের হতে পারে সাকসেসফুলি, অর্থাৎ ৩৬ টাকার যে রেসিস্ট্যান্স সেটা ব্রেকআউট দিতে পারলে তারপরে কিন্তু শেয়ারটি উপরের দিকে অর্থাৎ ৪৫ টাকা লেভেলের দিকে যাওয়ার চান্স রয়েছে। এটা হলো উইকলি চার্ট অনুসারে। এরপরে আমরা যদি এটার হলো অন্য কিছু ইন্ডিকেটর দেখে আসি, সেক্ষেত্রে আমরা ম্যাকডিটা দেখব। ম্যাকডি অনুসারে যদি দেখি শেয়ারটি দীর্ঘদিন ধরেই কিন্তু ডাউন ট্রেন্ডে রয়েছে। তো ম্যাকডি অলমোস্ট ২০২৩ সালের জুলাইয়ের এই লেভেল থেকে কিন্তু ম্যাকডি লাইন এবং সিগন্যাল লাইন জিরো লাইনের নিচে আসে। ফাইনালি এই লেভেলে একবার জিরো লাইনের উপরে যাওয়ার চেষ্টা করলেও ব্যর্থ হয়ে কিন্তু সে আবারও নিচের দিকে যায়। ফাইনালি এখন কিন্তু সে ম্যাকডি লাইন এবং সিগন্যাল লাইন জিরো লাইনের উপরে যাওয়ার চেষ্টা করছে। তো যেহেতু শেয়ারটি মোটামুটি একটা রেঞ্জের মধ্যে সাইডওয়ে মুভমেন্ট করছে, যার কারণে সামান্য আপ ডাউন করেই কিন্তু এই মুভমেন্টটা করেছে। সেক্ষেত্রে ম্যাকডি লাইনটা, ম্যাকডির হিস্টোগ্রামগুলো জিরো লাইনের উপরে ক্রিয়েট করেছে, কিন্তু এখানে হিস্টোগ্রাম খুবই, তার লেন্থ খুবই ছোট, কারণ প্রাইসের মুভমেন্ট আসলে তেমন হয়নি। তো সেক্ষেত্রে যদি প্রাইসের মুভমেন্ট হয় তাহলে কিন্তু ম্যাকডি লাইন এবং সিগন্যাল লাইনে জিরো লাইনের উপরেও উঠে যাবে এবং হিস্টোগ্রামগুলোও কিন্তু বড় হতে থাকবে। আর মান্থলি চার্টে যদি দেখি, মান্থলি চার্টে একটা ভালো ইন্ডিকেশন আমরা দেখতে পাচ্ছি যে
এখানে দেখতে পাচ্ছেন যে আসলে এই শেয়ারটি আহ, উম, তার সেকেন্ডারি মার্কেটে লিস্টেড হওয়ার পর থেকে একটা ভালো একটা সময় কিন্তু এটা একটা হাই প্রাইসে চলে যায়। আমরা যদি এটাকে প্রাইসও দেখি, প্রাইসটাও দেখি মান্থলি চার্টে। আচ্ছা, তো এখানে দেখতে পাচ্ছেন যে এই লেভেলেও কিন্তু যখন হিস্টোগ্রামগুলো জিরো লাইনের নিচে ক্রিয়েট করে তখন কিন্তু শেয়ারটির প্রাইস অলমোস্ট 90 টাকা লেভেলের দিকে ছিল। তো যাই হোক, এখান থেকে শেয়ারের একটা বড় প্রাইসের কারেকশন হয় এবং ফাইনালি আমরা দেখতে পাচ্ছি যে হিস্টোগ্রামের লেনগুলো খুবই ছোট হয়ে আসছে এবং জিরো লাইনের উপরে যাওয়ার চেষ্টা করছে এবং ম্যাকডি লাইন এবং সিগন্যাল লাইন একে অপরকে ক্রস ওভার করার চেষ্টা করছে। এটা অবশ্যই পজিটিভ দিক যে আসলে দীর্ঘদিন পরে হলেও এই শেয়ারটির হয়তো প্রাইসের মুভমেন্ট করার যথেষ্ট সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। ম্যাকডি সেই সিগন্যালই আসলে দিচ্ছে। আবার উইকলি চার্টের ম্যাকডির কিন্তু আমরা যদি দেখি যে উইকলি চার্টের ম্যাকডির কিন্তু আর লাস্ট উইক থেকে শুরু করে এই বর্তমান সপ্তাহেও কিন্তু এটার গ্রিন, ডিপ গ্রিন কালারে ক্রিয়েট করেছে এবং আশা করা যায় যে আরও সপ্তাহে 2 দিন যদি পজিটিভ রাখতে পারে তাহলে এই ক্যান্ডেলটা কিন্তু বড় হতে পারে। আচ্ছা, এরপরে আমরা যদি দেখি আর কিছু ইন্ডিকেটর, আরএসআইটা দেখব। আরএসআই অনুসারে উইকলি চার্টে আরএসআই 53-তে অবস্থান করছে। এটা খুবই স্ট্যান্ডার্ড একটা আরএসআই। এরপরে 60 লেভেলে রয়েছে কিন্তু ডেইলি চার্টে আরএসআই, যেটাও খুবই স্ট্যান্ডার্ড, অর্থাৎ কোনো তেমন রিস্কি জোনে আসলে যায়নি এখনই। শেয়ারটির যেহেতু মুভমেন্ট, প্রাইস মুভমেন্ট হয়নি বললেই চলে, সেক্ষেত্রে হয়তো শেয়ারটির প্রাইস মুভমেন্ট করার যথেষ্ট সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তো সেক্ষেত্রে এই শেয়ারটির আর কিছু বিষয় আমরা দেখব। যদি ইসিমকো ক্লাউডটা দেখি, ইসিমকো ক্লাউডের কি অবস্থা। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি ক্লাউডের উপরে অবস্থান করছে এবং ক্লাউড তার কালারও বা শেপও কিন্তু চেঞ্জ করেছে। সেক্ষেত্রে ইসিমকো ক্লাউড অনুসারে পজিটিভ দেখতে পাচ্ছি। আচ্ছা, আমরা যদি এটার কিছু ফান্ডামেন্টাল ইস্যু দেখে আসি। বসুন্ধরা পেপারের ইপিএস এর অবস্থা হয়তো, বর্তমান ইপিএস কিন্তু খুবই ডিক্লাইন ট্রেন্ড দেখতে পাচ্ছি লাস্ট 22 সালের পর থেকে 22, 23 এবং 24 সালে ইপিএস এর কিন্তু ট্রেন্ড ডিক্লাইন। এরপরে যদি আমরা দেখি পি রেশিও, যদি দেখি পি রেশিও, বর্তমান পি রেশিও কিন্তু অলমোস্ট 50-র কাছাকাছি, যেটা অবশ্যই নন মার্জিনাল একটা শেয়ার। আর ইপিএস এর গ্রোথ যদি কোয়ার্টারলি দেখেন তো সেক্ষেত্রে কিন্তু হিউজ পরিমাণ ডিক্লাইন করেছে ইপিএস, অর্থাৎ তাদের বর্তমান বিজনেস পারফরমেন্স খুবই নেগেটিভ দেখতে পাচ্ছি। আচ্ছা, এরপরে যদি আমরা ন্যাপটা দেখি, ন্যাপ কিন্তু চমৎকার দেখতে পাচ্ছেন। ন্যাপ 2019 সালে 42 টাকা ছিল, বর্তমান ন্যাপ কিন্তু অলমোস্ট 77 টাকা, যেটা খুবই ভালো একটা ইন্ডিকেশন। এরপরে যদি আমরা দেখি ন্যাপ দেখলাম, এরপরে ডিভিডেন্ডের গ্রোথটা দেখব। ডিভিডেন্ড, আচ্ছা, 18 সালের পর থেকেই ডিভিডেন্ড কিছুটা ডিক্লাইন ট্রেন্ডেই রয়েছে দেখতে পাচ্ছেন, একদমই ডিক্লাইন, অর্থাৎ 2024 সালে 0% ডিভিডেন্ড। সেক্ষেত্রে শেয়ারটির আসলে ডিভিডেন্ড ডিক্লারেশন বা তার ডিভিডেন্ডের যে গ্রোথ সেটা একটা নেগেটিভ একটা সাইন, অর্থাৎ তারা ডিভিডেন্ড খুবই কম দিচ্ছে বর্তমানে দেখতে পাচ্ছেন। ডিভিডেন্ড ইলও ডিক্লাইন ট্রেন্ডে রয়েছে। এরপরে তো আমরা ইপিএস দেখলাম। আচ্ছা, যাক, এই হলো আসলে শেয়ারটির বর্তমান অবস্থা। সেক্ষেত্রে আসলে শেয়ারটি ন্যাবের বিচারে যদি বলি, ন্যাব অনেক ভালো পজিশনে রয়েছে। ন্যাব অলমোস্ট 70 টাকার উপরে যেহেতু রয়েছে, সেক্ষেত্রে শেয়ারটি কিন্তু আসলে বাড়ার যথেষ্ট জায়গা রয়েছে। শুধুমাত্র তাদের হয়তো বিজনেস বর্তমানে যেহেতু আসলে এই শেয়ারটি বসুন্ধরা গ্রুপের শেয়ার, সেক্ষেত্রে পলিটিক্যাল কিছু কারণেও হয়তো এটার বিজনেসের মন্দা যেতে পারে। সেক্ষেত্রে ন্যাবের বিচারে কিন্তু শেয়ারটি ফান্ডামেন্টাল বলাই যায়।
তবে শেয়ারটি প্রাইস মুভমেন্ট করার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তবে যদি এই লেভেলকে ক্রস করতে পারে, 36 লেভেলকে ক্রস করতে পারে, তাহলে হয়তো সামনের দিকে নতুন করে যাত্রা করার সম্ভাবনা রয়েছে। যাই হোক, এই ছিল এই শেয়ারটির আসলে বিস্তারিত আলোচনা। তো সেক্ষেত্রে দেখা যাক আগামীকাল কি হয়। তো সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম।